পৃথিবীতে নতুন শাসন আসছে, সেটা হচ্ছে গণতন্ত্রের শাসন। এই গণতন্ত্রের শাসন, এই চেতনাকে যদি আপনি ধারণ করেন, তাহলে বুঝতে হবে যে আপনি গণতান্ত্রিক, আপনি মানুষের কল্যাণের জন্য কাজ করতে চান, আপনি মানুষের মঙ্গলের জন্য কাজ করতে চান, আপনি মানুষের বাক ব্যক্তি স্বাধীনতা অধিকারকে সংরক্ষণ করতে চান। সেই কাজটা একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান করছিলেন। আর একটা কথা বলি আপনার, দেখেন এখন রাজনীতি করা যায় না। রাজনীতি করা যায় না কি জন্য জানেন? রাজনীতি আর রাজনীতি নাই, আমাদের জন্য রাজনীতি করা খুব কঠিন। আমরা যারা রাজনীতি করে বড় খুশি, আমাদের জন্য রাজনীতি করা কঠিন। এখন রাজনীতি চলে গেছে টাকা পয়সা আছে, যার টাকা আছে পয়সা আছে, সে লোক ভালো না মন্দ, সিটার না বাটপার না কি, এক শ্রেণীর লোক দেখবেন তার পিছনে পিছনে যাবে। টাকা, রাজনীতি করতে টাকা পয়সা কিছু লাগে, কিন্তু টাকা দিয়ে রাজনীতি হয় না। রাজনীতি করতে কিছু টাকা লাগে, মাইক লাগে, আপনার স্টেজ লাগে, একটা ব্যানার লাগে, চেয়ার লাগে, কিছু টাকা তো রাজনীতি করতে লাগে। কিন্তু খালি টাকা দিয়ে তো রাজনীতি হবে না। টাকা দিয়েই রাজনীতি করব, আমার যোগ্যতা থাক না থাক, আমি ভালো না মন্দ, পাবলিকের প্রতি জনগণের প্রতি আমার মমতা আছে কিনা, আমার দায়িত্ব বোধ আছে কিনা, আমি মানুষের প্রতি আমার ভালোবাসা আছে কিনা, আমার এইসব কিছু না, মানে টাকা থাকলেই বাস, বুঝছেন? এখন রাজনীতি করা কিন্তু খুব কঠিন। আমাদের মতো যারা আমরা দেশকে ভালোবাসি, আমরা মানুষকে ভালোবাসি, আমাদের জন্য রাজনীতি করা কঠিন। কিন্তু জিয়াউর রহমান সিরাজগঞ্জি গায়ে দিয়ে আপনার এই মানে কলম ধরতে হাঁটে এই জায়গা দিয়ে জিয়াউর রহমান মারা যাওয়ার পরে তার আর কিছু পাওয়া যায় না। আমি শুনছি যে জিয়াউর রহমান এই এক টুকরো মাছ, একটা রুটি বা এক মুঠ ভাত, একটু ডাল, এই জিয়াউর রহমান একটা প্যান্ট পরত, তার চিরা প্যান্ট কেটে নিয়ে ছেলের প্যান্ট বানায় নিয়ে সততার একটা সাংঘাতিক ব্যাপার ছিল। এখন তো রাজনীতি হয়ে গেছে ব্যবসা। রাজনীতি করলে পারি এখন দেখবেন, আমি তো পাগল হয়ে যাই মাঝে মাঝে, না এই যে এখন সত্যি কথা আমি আপনাদের বলি, এখন আমরা ক্ষমতায় যাই নাই, আমার লোকজন কিছু আছে আমাদের বিভিন্ন পর্যায়ে পাগল পেতে ভাই, এই টেন্ডারটা আমার করা দেবে, এইখানে এক্সিডেন্ট করা দেবে, ডিসিড করা দেবে, আরে জ্বালা। দেশে গণতন্ত্র নাই, গণতন্ত্র প্রতিষ্ঠা করার চিন্তা করো। আমি বলি কাকে ঘাত, শিয়ালে ঘাত, কুত্তায় ঘাত, ঘাত দেখো বিএনপি ক্ষমতায় যেতে পারে কিনা, সেই কাজটা করি। এখনই আমরা টেন্ডারের পিছনে, অনেক পিছনে, ডিলারের পিছনে, কুত্তা কুত্তি ধাক্কা ধাক্কি, আমাদের বিষাক্ত ঢাকা দিচ্ছে। আমি বুঝি যে আমার ছেলেরা দীর্ঘদিন অনাহারে কষ্টে আছে। আমি বুঝি যে আমাদের ছেলেরা অনেক কষ্ট, অনেক ত্যাগ প্রতিজ্ঞা করে কিন্তু আছে। আমি বলি কি ধৈর্য ধরো, নির্বাচনটা হতে হবে। জিয়াউর রহমান যে সততার উদাহরণ দিচ্ছে, তার কিছু পরিমাণ আমাদের মধ্যে থাকতে হবে। এখন আমার মতো লোক, আপনার মতো লোক যদি চাকরি দিয়ে টাকা খাই, এটা চাকরি দিলাম, আমার 10 লাখ 20 লাখ 15 লাখ আমাদের কাছে গেলে আমাদেরকে টাকা দিতে ফেরত দেয় নিচ্ছে নাকি, যারা কলে ধরে নিচ্ছে আমাদের আত্মীয় চেয়ারম্যান দিলাম, বলেন না টাকার যে দরকার নাই তা কিন্তু না। আমি কিন্তু সনের পরিষ্কার কথা বলি, ফকিরের মতো থাকতেও আমি রাজি না, কিন্তু বিলাসী জীবন যাপন করাও আমাদের জন্য উচিত নয়। এবং বিলাসী জীবন যাপনের জন্য পাগল হয়ে যাবো, এইটা টাকা নেবো, ওইটা একটা টাকা নেবো, এটা তো হবে না। তারপরেও গেছে, আমার গেছে আওয়ামী লীগের দেখলো পরশু মানে ভাই আপনার আমার একটু যাতে বিপদ যাওয়া হয়, এমনি শান্ত ভয় পাইছি। আমি বলে দিচ্ছি 1 লাখ টাকা রাখেন লাগিয়া এই যে মধ্যে আপনার সরল করেছে,
একদম টাকাটা পকেটে রাখ, রেখে তুই রাজবাড়ি যা, রাজবাড়ি যা, রাজবাড়ি যা, হাসপাতালে যা, তিনতলায় অমুক নামে এক মহিলা আছে অসুস্থ, ওরে যায় ওদেরকে কিছু টাকা দেওয়া, আর বাকি টাকা তুই মানুষের রাজস্বী হাসপাতালে নিয়ে যাচ্ছিস। কথা বলছেন? 1 লাখ টাকা তুই দিতে পারতাম, ও গেছি আমার পরে ওই মহিলা আমার ফোন দিচ্ছেন, দেখেন গরিব মানুষ কত ভালো, আমাকে ফোন দিচ্ছে, ভাই একজন আমার 10,000 টাকা আসছে আপনার টাকা নেবো নাকি? আগলাম না, আমার পরে রাজনীতি নষ্ট হয়েছে, কিন্তু একটা মিনিমাম সভ্যতা থাকবে না রাজনীতিতে, তা তো হয় না। একটা মিনিমাম সভ্যতা যদি রাজনীতিতে না থাকে তা তো সে তো হয় না। রাজনীতি যদি খালি ব্যবসায় পরিণত হয়, রাজনীতি করে এটা করে টাকা কামাই করে বড় লোক হয়ে যাবো, বড় লোক হওয়ার ব্যবসা করার অনেক পথ আছে, অনেক পথ আছে, অকাম কুকাম না পেলেও করা যায়, যে পারে সে করে। কিন্তু রাজনীতির নামে এই সমস্ত পড়ার যে সংস্কৃতি আজকে দেশে চালু হয়েছে, আপনি চিন্তা করে করতে পারেন যে আওয়ামী লীগের এক একটা ছেলের কাছে 1000 কোটি টাকা, ছাত্রলীগের ছেলে আমাদের ফরিদপুরে তার কাছে নাকি 3000 কোটি টাকা। এখন এই খবরের কাগজে দেখি অমুকের কাছে 800 কোটি টাকা, অমুকের কাছে 1200 কোটি টাকা, অমুকের 1400 কোটি টাকা, অমুকের 2000 3000, কি অবস্থা! শেখ হাসিনা বাংলাদেশটা ধ্বংস করে দিয়েছে, ধ্বংস করে দিয়ে গেছে। সেই হাওয়া কিন্তু সবারই লেগেছে, আমাদের গায়ে লাগে নেই তা কিন্তু না, আমাদের সবার গায়ে। আমি বলি দেশটা নিয়ে ভাবি, দেখেন এই যে আগস্টে এইটা হলো, এখন পর্যন্ত অবস্থাটা কি? জিয়াউর রহমান যে সততা নিষ্ঠা গণতন্ত্রের প্রতি আস্থা নিয়ে বাংলাদেশটা প্রতিষ্ঠা করছে, সেই দেশ বারবার হায়নার কবলে যাচ্ছে। এবং শেখ হাসিনা গত 18 বছরে গোটা বাংলাদেশের মানুষের মানে চরিত্র নষ্ট করে দিচ্ছে। একটা পুলিশ ভালো নাই, একটা পুলিশ ভালো নাই, পুলিশের চাকরি মানেও পারলে আমার কাছে কয় জমা করাটা আছে, প্রশাসনের লোক একজন ভালো নাই, দুর্নীতিবাদে পড়ে না খায়, ওর কোনো মোরাল নাই, মানসিক ক্ষমতা নাই। ও মনে করে না যে গরিবের জন্য এটা করা উচিত, ও মনে করে না যে সাধারণের জন্য এটা করা উচিত। কেন আমার আন্দোলন করা লাগলো এই অটোওয়ালাদের ভাড়া কমানোর জন্য? 5ই আগস্টের পরে যিনি গতিতে বসে রয়েছেন তাদের তো ভাবার দরকার, এই প্রশাসন, এই ব্যুরোক্রেসি, এই পুলিশ, এইটা এখন ক্ষমতায়, এবং তারা এই বাংলাদেশের কোন কল্যাণ করবে না। এরা ব্যুরোক্রেসি, এরা পুলিশ। এই 18 বছরে শেখ হাসিনা এদের চরিত্র ধ্বংস করে দিচ্ছে। তার একটা মামলায় পড়ে দেখেন পয়সা ধরে কোনো কাজ হয় না, মামলায় পড়তে পড়েন না পড়েন, যে কারো ধরে আনে এই মামলায় চালান দিয়ে টাকা দিচ্ছে পুলিশ। এখনো সেদিন আপনার বুঝতে হবে যে দেশটা কিন্তু ভালো না। আপনি থানায় যায় এখনো সুবিচার পাবেন না, আপনি হাসপাতালে যায় এখনো ঠিক মতো চিকিৎসা পাবেন না, আপনি কোর্ট কাছারিতে যায় এখনো বিচার পাবেন না। এই পরিস্থিতির মধ্যে আমরা আছি। এর মধ্যে এই গোলাবাইনাস পার্টি করছে ন্যাশনাল সিটিজেন পার্টি, জাতীয় নাগরিক পার্টি। সেদিন আমি রাত্রে টক শো করলাম, দর্শনে সে আমার বলল ন্যাশনাল চিলড্রেন পার্টি, গোলাবানের পার্টি। এর তাফালিগের চোটে আমরা মনে দিচ্ছি, ভাব মনে হচ্ছে যে এগুলোর চাইতে বড় দল আর বাংলাদেশে নাই, বিএনপি আর কি, এরকম একটা ভাব। এখন নির্বাচন কবে দেবে? ওই গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমরা আগস্টে লড়াই দিলাম, আগস্টে লড়াই করলাম বলে সংস্কার। কিসের সংস্কার? বিচার বিভাগ কেমন হবে, কিসের সংস্কার? প্রশাসন কেমন হবে, কিসের সংস্কার? রাজনৈতিক দল কেমন হবে।
সেই সংস্কারের একটা প্রস্তাব আমাদের নেতা জনাব তারেক রহমান 31 দফা দিয়ে বলছেন এইভাবে 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 আপনার করুন। এখন এই সংস্কারের নামে কিন্তু 9 মাস যায়, নির্বাচন কিন্তু দিচ্ছে না। এই নির্বাচন কবে দিবে এইটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে। ইলেকশন কি ডিসেম্বরে দিবে? এখন ইউনিট বলতেছে জুনে দেবো। ভালো কথা, জুনে দেব। কেন জুনে দেব বলতে হবে? জুনে দেবো, কাজ আছে। কি কাজ আছে? সেনাবাহিনী বলতেছে ডিসেম্বরে ইলেকশন দেওয়া হবে। জানুয়ারি মাসের 1 তারিখে বাংলাদেশের রাজনৈতিক সরকার, নির্বাচিত সরকার ক্ষমতায় ঢুকবে। সেনাবাহিনী বলতেছে, বিএনপি বলতেছে, বিভিন্ন রাজনৈতিক দল বলতেছে। কি কাম এর মধ্যে? কি জাদু মন্ত্র আছে যে তুমি ডিসেম্বরে ইলেকশন দিবা না? দেখেন, এর আগে শাহাবুদ্দিন সাহেব যখন আপনার ইরশাদকে পতন করানো হলো, তখন শাহাবুদ্দিন সাহেব প্রধান বিচারপতি ছিলেন। তাকে ধরে এনে রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হলো। উনি 3 মাসের মধ্যে ইলেকশন করে দিয়ে আবার চলে গেছে। 3 মাসে। তো আমি সেদিন টকশোতে বললাম যে কি এত জাদু মন্ত্র আছে যে কারণে তার জুন পর্যন্ত সময় লাগবে। খুব কিন্তু চিন্তার বিষয়। আকাশে মেঘ, ঘন মেঘ। জুন মাসে নির্বাচন যদি করতে চায়, যদি মনে করেন যে সবাই ডেকে বলে বাবারে এই কাজ তো সারিয়ে উঠতে পারলাম না, তুই ঘরে উঠবি কি করে? ঘরটা তো রং করে সারতে পারলাম না, ঘরে তো প্লাস্টার শেষ করতে পারলাম না, আর কয়টা দিন সময় লাগবে। ভালো মানবে, কিন্তু বাড়ি তৈরি হয়েছে, নির্বাচন একটা হবে, মানুষের আকাঙ্ক্ষা এটা। সেই নির্বাচন যখন দেয় না, তখন আপনার বুঝতে হবে যে ডালবে কিছু একটা ব্যাপার। সেই ব্যাপারটা কি? সেই ব্যাপারটা হতে পারে আফগানিস্তানের মতো, সেই ব্যাপারটা হতে পারে আফ্রিকার কোন দেশের মতো। এইখানে কায়দা কানুন করে এটা ওইটা করে 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 তারা একটা ষড়যন্ত্রের মাধ্যমে এইখানে আবার তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়। এটা মনে করতে পারে আওয়ামী লীগ ভারতে যায় পলায় আছে, ওখান থেকে ফুসফাস করতেছে। এমন আওয়ামী লীগ ফুসফাস করে কি চায় এই সরকার? আমরা তো বুঝি না, আমাদের ব্রেনে ঢোকে না যে সরকার চাই। সুতরাং সতর্ক থাকতে হবে। আমার বলার কথা একটাই, বিভিন্ন পর্যায়ে যারা আপনার নেতৃবৃন্দ, আপনাদেরকে সতর্ক হতে হবে যে সরকারের বিরুদ্ধে এই সরকারের দায়িত্ব হচ্ছে শুধুমাত্র একটা নির্বাচন করে দেওয়া। দেশটা কেমন ভাবে চলবে তা চলবে, এটা একটা নির্বাচিত সরকারের দায়িত্ব। সুতরাং এখানে আপনার বুঝতে হবে, যখন সরকার নির্বাচন ছাড়াও আরো কিছু কাজ করতে চায়, তখন সেখানে একটা ষড়যন্ত্র আছে। সেই ষড়যন্ত্রের জবাবটা দেওয়ার জন্য আমাদেরকে কিন্তু প্রস্তুত হতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে এই দেশ পরিচালনা করছিলেন, সেই গণতন্ত্রের একই আকাঙ্ক্ষা নিয়ে আমরা জুলাই আগস্টের বিপ্লব করছি। সেই বিপ্লব কিন্তু শুধু ছাত্ররা করে নাই, শ্রমিক করেছে, এইখানে বুদ্ধিজীবী মারা গেছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মারা গেছে। ছাত্র মানে আমার ছেলে, আমার 3 ছেলে আমি খুঁজেই পাই না, কই গেল? আমি তোর জনে বাঁচি না, কই গেল? আন্দাজে পাঠাচ্ছে তারা 3 রাত এইগুলো করে যাচ্ছে। বিএনপি যারা করে তাদের ছেলে মারা গেছে, আন্দোলন করছে। সুতরাং সে আন্দোলনটা আমরা করছি। সেই আন্দোলন আপনার কেন ছিল? গণতন্ত্রের জন্য। ভোট ছিল না দেশে, বারবার ভোট চুরি করে নিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে সেই ভোটের আন্দোলন, যে আন্দোলন আমি আরেকটু পিছনে যাই, পাকিস্তানের সময় আমরা করছি যে আমরা ভোট চাই, আমরা আমাদের ন্যায্য অধিকার চাই। এই জন্য আমরা পাকিস্তান ভাগে দুই খণ্ড করছি, তাতে আমাদের কাজ হয় নাই। আমরা বারবার আন্দোলন করছি, এরশাদের বিরুদ্ধে, মুজিবের বিরুদ্ধে আন্দোলন করছি। সর্বশেষ সেই একই আকাঙ্ক্ষা দিয়ে কিন্তু আমরা ৭১ আগস্ট বিপ্লব করলাম। সেই বিপ্লবের মূল কথা হচ্ছে গণতন্ত্রকে এখানে প্রতিষ্ঠা করতে হবে।
সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আজকে যে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, এই প্রত্যেকটা নেতা কর্মীকে এটা মাথায় নিতে হবে। এলাকায় আলোচনা করতে হবে যে সরকার একটা ষড়যন্ত্রের মধ্যে আছে। এই সরকার একটা গভীর ষড়যন্ত্র করছে যাতে বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় না যেতে পারে। অতএব তার বিরুদ্ধে জনগণকে আজকে সচেতন হতে হবে এবং আর একটা লড়াইয়ের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। এই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য আমাদের কিন্তু প্রত্যেকটা নেতা কর্মীর আমি মনে করি শেখ হাসিনা আমলে যেরকম আপনারাও কষ্ট করে ধৈর্যের সাথে দায়িত্ব দিয়ে এবং বহু কষ্ট নির্যাতন সহ্য করে আপনারা লড়াই করতেন, আজকে আপনাকে সেই তেমনই বা তার চেয়েও বেশি দায়িত্ব দিয়ে আজকে গ্রামে যাইতে হবে। মনে করেন না ইলেকশন এটা হবে নেই, আমাদের লোকজন থেকে শোনো ডিসেম্বর ভিতরে ইলেকশন উঠে নেই, আবার কতক্ষণ পরে খিদে দিতেছে নাও দিতে হবে পরে না হবে পরে না, ডিসেম্বরের নির্বাচন হতে হবে এবং ডিসেম্বরের নির্বাচন যদি ইউনুস দিতে না চায়, তার রোড ম্যাপ যদি উনি ঘোষণা না করে, তাহলে এই সরকারের বিরুদ্ধে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্দোলন করার ক্ষমতা রাখে না। এই কয়েকদিন আগে যুব দল, ছাত্র দল আর বিশিষ্ট যুবক দল তাদের একটা সমাবেশ হলো আমাদের বকুল, এই যে আমাদের সবাই গেছিল, সবাই গেছিল। হ্যাঁ, কিন্তু সে মহাসমাবেশ তিন সংগঠনের লক্ষ লক্ষ মানুষের পল্টন পার হয়ে ঢাকা, পুরা ঢাকা শহরে লক্ষ লক্ষ তরুণ ছেলেমেয়েদের পদধ্বনিতে আকাশ বাতাস কাঁপছে, কাঁপে নাই? কাঁপছে। আজকে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি, প্রাণ দিয়েছি। আমার এই জেলার 3 জন প্রাণ দিয়েছে। আমার এই জেলার সাগর, জয়নাল, কোরবান রক্ত দিয়েছে জুলাই আগস্টের বিপ্লবে। আমি আপনাদেরকে বলি, আপনারা এটা বুঝবেন যে আমার এই জেলার 3 জন শহীদ হয়েছে গণতন্ত্র উদ্ধার করার এই সংগ্রামে। অতএব আজকে বুঝতে হবে ডিসেম্বরের নির্বাচন দেওয়ার ক্ষেত্রে যদি সরকার কোন ফায়দা করে, গরিবসি করে, তাহলে রাজবাড়ী জেলা বিএনপির সমস্ত নেতা কর্মীকে একসঙ্গে উঠে দাঁড়াতে হবে, একসঙ্গে উঠে দাঁড়াতে হবে। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি যতটা পারেন কমায় নিয়ে আসেন, হাতে ধরি পায়ে ধরি, একসঙ্গে হন। কিছু লোক আছে এক হতে চায় না, ওদেরকে বোঝান। আল্লাহ ওদের চোখে মুখে কহর মারে দিচ্ছে, ভালো হবে কিনা আমি জানি না, তারপরেও বোঝান। কিন্তু আমাদের সামনে বিপদ, আমি মনে করছি সেটা ঘোরতর বিপদ। এই কারণে জানেন, -2 ফর্মুলা ছিল, হাসিনাকে আউট করে দাও, খালেদা জিয়াকে আউট করে দাও, -2 ফর্মুলা। সেই ফর্মুলায় তারা আজকে বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমানকে আজকে এখান থেকে মাইনাস করতে চায়। কিন্তু ওরা জানে না গোটা বাংলাদেশের মানুষ আজকে তারেক রহমানের পিছনে, বেগম খালেদা জিয়ার পিছনে এক পায়ে, একসঙ্গে, এক কণ্ঠে, একযোগে আজকে ঐক্যবদ্ধ। আমি আপনাদের বলছি, আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই শাহাদত বার্ষিকীতে আমার দলের নেতা কর্মী খালি টেন্ডারের পিছনে দলের না, আল্লাহর কসম লাগে আপনাদেরকে বলি, ভাই গ্রামে যান, নেতা কর্মীদের সংগঠিত করে একসঙ্গে একত্রিত করে। সামনে বিপদ দেখতে পাচ্ছি, এই বিপদ আমাদের মোকাবেলা করতে হবে। এইখানে প্রশাসন আছে, প্রশাসনকে আমি বলি বিএনপির কথা কান পেতে শোনার চেষ্টা করেন। আমি স্পষ্ট করে বলি, ডিসি সাহেব, ডিসি সাহেব, তাদের অনেকের সাথে আমার ভালো পরিচয় নাই, কিন্তু স্পষ্ট করে বলি, রাজবাড়ীর বিএনপির সাথে আলাপ আলোচনা করে
এইখানে মানুষ যাতে অবাধে তার আইনের সাহায্য পায়, এইখানে বাংলাদেশের এই এলাকার মানুষ যাতে ন্যায্যতার সঙ্গে চলতে পারে, যাতে ন্যায় বিচার পায়, যাতে এখানে ফ্যাসিবাদের দোষকদের তারা নির্যাতিত না হয়, যাতে আমাদের এলাকায় শান্তি হয়, সেই কাজটা করে। না হলে এই প্রশাসনের বিরুদ্ধেও কিন্তু আমরা তাড়াতাড়ি স্থানীয় আন্দোলনের কর্মসূচি ঘোষণা দেব। আমাদের কথা গায়ে লাগে না, আমি তো গরম কথা বলি না, কিন্তু আমি বলি সেটা আমি বলি এই কাচ্চা কাচ্চা ফোলামানের সাথে বুদ্ধি করে আর কার সাথে বুদ্ধি করে এই কমিটি ওই কমিটি করে। আমি খুব ভদ্রলোক মানুষ, আমাদেরকে কিন্তু দুর্বলতা মনে করেন না। আমি ডিসিকেও বলি, এসপিকেও বলি, দয়া করে বোঝার চেষ্টা করেন ৫ই আগস্টের পরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হয়েছে। এইটা আওয়ামী লীগের কথায় বা কারো কথায় এইখানে প্রশাসন কোন কাজ করবে এই সমস্ত এইগুলো চলবে না। এইখানে আমরা শান্তি চাই, তাদের কোনো কথার সাথে আমরা দ্বিমত করি না, কিন্তু তাদেরকে আমাদের কথা শুনতে হবে, ন্যায্য কথা। সেটা হলো ফ্যাসিস্টের কোন লোককে এইখানকে প্যাট্রোনাইজ করা যাবে না, পুনর্বাসন করা যাবে না। ফ্যাসিস্টদের অনেককে এখানে পুনর্বাসন করার চেষ্টা করা হয়েছে। আপনাদের আমি বলি সেদিক থেকে আপনারা একটু সাবধান থাকেন, মনে করেন না যে বিএনপি এখানে দুর্বল। ঠিক ঠিক। আর একটা আমি আপনাদের কথা বলি, আমি কথাটা বলতে চাচ্ছিলাম না, সেটা আমি আপনাদের বলি। আর 10 মিনিট জামাতে ইসলামী, আমি কেন জানি না জামাতে ইসলামী আজকে একটা ভিন্ন অবস্থান নিয়েছে। বরাবরই জামাতে ইসলামী এটা করে। আমাকে জিজ্ঞেস করলো সেদিন টকশোতে যে স্থানীয় সরকার নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন আগে হলে কেমন হয়। স্থানীয় সরকার নির্বাচন হলে কেমন হয়, আমি বললাম এটা একটা ষড়যন্ত্রের অংশ। কারণ প্রধান সমস্যা আজকে দেশের রাজনৈতিক, আমাদের প্রধানতম জাতীয় সমস্যা হচ্ছে জাতীয় নির্বাচন হচ্ছে না। জনগণের সরকার ক্ষমতায় নাই, জনগণের হাতে ক্ষমতায় নাই, ক্ষমতা নাই। গণতন্ত্রের মূল কথা জনগণের হাতে ক্ষমতা দেয়া, সেটা হলো নির্বাচন। সেই নির্বাচন হতে হলে একটা জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। অন্য কোন নির্বাচন দিয়ে বাংলাদেশের রাজনৈতিক সংকট দূর হবে না, বাংলাদেশের রাজনৈতিক সমস্যা কিন্তু দূর হবে না। বাংলাদেশের রাজনৈতিক সমস্যা দূর করতে হলে জনগণের হাতে ক্ষমতা দিতে হবে, এবং সেটা হচ্ছে একটা অবাধ সুষ্ঠু একটা জাতীয় সংসদ নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন দিলে কিন্তু এই সমস্যা যাবে না। সুতরাং আজকে জামাতে ইসলাম, আজকে এনসিপি নামক একটা সংগঠন, বক্তাদের সংগঠন, তাদের সাথে কণ্ঠ মিলায় বলতেছে এটাই ভালো, নির্বাচন আরো পরে হলে ভালো। কেন বলতেছে আমি বুঝি না। জামাতের সাথে সুনির্দিষ্ট ভাবে আমাদের রাজনৈতিক পার্থক্য আছে। জামাত ইসলাম একটা ধর্ম নিয়ে রাজনীতি করে। আমরা মনে করি রাষ্ট্রটা সকলে, যদি কোন ধর্মভিত্তিক রাজনৈতিক দল ক্ষমতায় যায়, অন্য ধর্মের লোকজন সেখানে স্বাচ্ছন্দ্য বোধ করে না। এটাই গণতন্ত্রের কথা। এই গ্রামে, একটা গ্রামে হিন্দু আছে, মুসলমান আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, নানা ধর্মের লোক আছে। সেখানে যদি শুধু একটা সম্প্রদায়ের লোককে আপনি সমস্ত ক্ষমতা দিয়ে দেন, অন্য অন্য সম্প্রদায়ের লোকজন সেখানে ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং রাষ্ট্র হবে সকলের। এই রাষ্ট্র হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের, প্রত্যেকেই যাতে এই রাষ্ট্রে স্বাচ্ছন্দ্য বোধ করে, এইটার নাম গণতন্ত্র। এইটাই গণতন্ত্র।
কিন্তু আমি ধর্মের নামে আজকে আমি অন্য সমস্ত সম্প্রদায়কে আমি খুশি রাখতে পারবো না, তারাও ভয় করে। সুতরাং অনেক পরীক্ষা নিরীক্ষা করে বলা হয়েছে সকল ধর্ম দল মত নির্বিশেষে সকলের জন্য সবচেয়ে ভালো পন্থা হচ্ছে গণতন্ত্র। এই গণতন্ত্রের রাজনীতি আমরা করি। জামাত ইসলামের সাথে সেই দিক থেকে আমাদের একটা মৌলিক পার্থক্য আছে। আমি মুসলমান, আমার বাবা মুসলমান, আমার 14 পুরুষ মুসলমান। আমি আল্লাহ এক আল্লাহয় বিশ্বাস করি, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু রাষ্ট্র যখন আপনি পরিচালনা করবেন, আমি আমার আল্লাহ রাসূলের নামে করব, কিন্তু আমি সমস্ত মানুষকে যাতে রাষ্ট্রের মধ্যে তারা নিজেরা শান্তি পায়, একরকম অধিকার ভোগ করে, একরকম থাকে, সেই ব্যবস্থাটা করব। সেটা অন্য কোনো পন্থায় হয় না। পৃথিবীতে এটা পরীক্ষা করে দেখা গেছে এইটার নাম হচ্ছে ডেমোক্রেসি বা গণতন্ত্র। সুতরাং তাদের সঙ্গে একটা মৌলিক পার্থক্য কিন্তু আমাদের আছে, কিন্তু তাদের সঙ্গে আমাদের একটা শত্রুতা ছিল এই আওয়ামী লীগের বিরুদ্ধে। এর সঙ্গে আমরা গভর্নমেন্ট ফর্ম করছিলাম। কিন্তু আজকে কেন জানে না জামাত ইসলাম সংস্কার কবে শেষ হবে? কিয়ামতের দিন, সেই দিন ইলেকশন হবে নাকি? এই কি কথা হবে? এর মধ্যে তো ষড়যন্ত্র। তাহলে সেই ষড়যন্ত্রের জালে আজকে জামাত ইসলামী পাস। সুতরাং সে সম্পর্কে আপনাদের সচেতন থাকতে হবে। জামাত ইসলাম আজকে নির্বাচন চাচ্ছে না। আমরা বলছি নির্বাচন করার জন্য যতটুকু সংস্কার লাগে করেন, ইলেকশন করার জন্য যতটুকু সংস্কার লাগে করেন, নির্বাচনের জন্য যতটুকু সংস্কার লাগে করেন, কিন্তু সংস্কার বিচার হবে। আপনার শেখ হাসিনার বিচার শুরু হয়েছে, তাদের ফাঁসি হলো। তো আপিল করবে না হাইকোর্টে? করবে। হাইকোর্টে আপিল করলে সর্বোচ্চ হাইকোর্টে আপিল, হাইকোর্টে করলে এটা চলে গেল সুপ্রিম কোর্টে। কয় বছর লাগবে বিচার শেষ হতে? সারা জীবনে লাগছে। ততদিন দেশে নির্বাচন হবে না, ততদিন নির্বাচিত সরকার ক্ষমতায় করবে না। জামাত ইসলাম কি কয় আমার মাথায় ঢোকে না। অনন্তকাল এই সংস্কার চলবে। সংস্কার কোনো এরকম না যে এখানে একটু কাটি কিছু সেলাই করে দিলাম, এর মাঝে মাঝে তেল দেওয়া লাগে, বেঞ্জিন দেওয়া লাগে। হ্যাঁ, সংস্কার অনধিকার চলে। সংস্কার কোনো হঠাৎ করে শেষ করা যায় না। সেই সংস্কার চলমান, সেই সংস্কার কবে শেষ হবে? সেই ভাবতে পড়তে জামাতে ইসলাম। অতএব আপনাদেরকে আমি বলি, সে সম্পর্কে আপনারা এলাকার লোকজনকে বুঝাবে যে আজকে জনগণের হাতে যে ক্ষমতা ছিল না, আমরা যে নির্বাচনে আমরা ভোট দিতে পারি নাই, নির্বাচন দিয়ে আমাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারি নাই, সেই সুযোগটা আমরা কবে পাবো? তার জন্য একটা অবাধ সুস্থ একটা নির্বাচন দরকার। সেই নির্বাচনের জন্য সমস্যা লাগে করো, সবার সাথে আলোচনা করে করো। না হলে তো তুমি যদি অনাধিকার আমার কি হবে, দুইটাই সংস্কার করতে হবে আর বিচার শেষ হতে হবে। তাহলে বলে আপনার ক্ষমতায় দেওয়াই হবে না। এই বাংলাদেশের মানুষের হাতে ক্ষমতা আর যাবে না, জনগণ আর ভোট দিতে পারবে না। সেই তো অবস্থা। এর মধ্যে ইউনূস, ডক্টর ইউনূস, জামাত ইসলাম আর গোলাপনের দল এনসিপি তারা মিলে একটা গভীর ষড়যন্ত্রের মধ্যে কিন্তু আজকে দেশটাকে ফেলে দিচ্ছে। এই জন্য আমি বলি ভাই, আকাশে ভীষণ মেঘ, বাংলাদেশের রাজনীতির আকাশে অনেক কালো মেঘের ঘনঘটা আমি দেখতে পাচ্ছি। সুতরাং আপনাদেরকে শক্ত হয়ে দাঁড়াতে হবে। এখন অন্য কোনো কাজ বাদে আমাদের কথা ডিসেম্বর মাসে আমাদের নির্বাচন দিতে হবে এবং বিএনপি যদি শক্তভাবে ডিসেম্বর মাসের নির্বাচন চায়, আমি জানি সরকার দিতে বাধ্য হবে। সেই কাজটা আপনারা করবেন। তাহলে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে গণতন্ত্রের জন্য উনি লড়াই করেছেন, যে দেশপ্রেমের জন্য লড়াই করেছেন, সততা নিষ্ঠা মানবিকতার জন্য লড়াই করেছে, বাংলাদেশে এখন গণতন্ত্র ফিরে আনে, সেই কাজটা আমার নেতা জনাব তারেক রহমান
বাংলাদেশের ভবিষ্যৎ, তিনি সেই কাজটা করবেন। সেই কাজটা করার জন্য আজকে আমার মনে হচ্ছে নতুন করে এক দফা আমাদের লড়াই করতে হবে। আজকে আপনাদের যাদের ডাকা হচ্ছে তারা সবাই কিন্তু যেতাম, আমি রেলের মাঠে দাঁড়ায় বক্তৃতা দিয়ে দিতাম। আজকে সব নেতাদের দায়িত্ব নিতে হবে। প্রত্যেকটা এলাকায় যারা এলাকার কমিটি নিয়ে মিটিং করে নানা শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলে মানুষকে ঐক্যবদ্ধ করে প্রস্তুত করে আর একটা লড়াইয়ের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, জনাব তারেক রহমানের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য 31 দফা বাস্তবায়ন করার জন্য লড়াই সংগ্রাম করতে হবে আমাকে আপনাকে। সেই কাজের জন্য আপনারা সবাই রাজি আছেন? সেই কাজটা করলে জিয়াউর রহমানের আত্মা বেহেশত থেকে শান্তি পাবে। আমি দোয়া করি আল্লাহ যেন তার বেহেশত নসিব করেন, এবং তার জন্য আমরা একটু দোয়া করবো, অনুরোধ করি। আমার কথা শেষ, আপনারা কষ্ট করে আসছেন, ভালো থাকবেন। আমাদের সকলের দোয়াকে দয়া করে গ্রহণ করে নাও। আমাদের সকলের উপরে তোমার রহমত দান করো, তার কবরটাকে জান্নাতের বাগানে পরিণত করে দাও। রব্বুল আলামিন আজকে মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী, আল্লাহ তুমি মেহেরবানি করে ওনাকে শাহাদাতের মর্যাদা দান করে দাও। রাজবাড়ী জার্নাল, সারা বিশ্বে রাজবাড়ী।